আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2 এপিসোড 7। জয়া কি সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে। আহ, যেন লক্ষ্মী প্রতিমা। কি সুন্দর গুছিয়ে প্রদীপ দেখাচ্ছে। মনোরমা দেবী অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই জয়াকে কতদিন কতবার বলেছেন একটু পুজোটা দেওয়ার জন্যে, কিন্তু জয়া কিছুতেই পুজো দিতে চাইতো না। আর আজ নিজের থেকেই শাড়ি পরে পুজো দিচ্ছে। এ যেন এক অন্য জয়াকে দেখছেন মনোরমা দেবী। একদিনেই মানুষের এত পরিবর্তন হয়। মুখপুরি ছোটদিকে একবার দেখে নিজের কাজে মন দিল। উনুন যতক্ষণে না ধরে ততক্ষণ ময়দাটা মেখে রাখল। সবাই খাবে মানে কম ময়দা নয়, অনেকটাই মাখতে হয়। আর একার হাতে করতে গেলে সময় তো একটু বেশি লাগেই। এই যে মা এসেছিলেন, শুনলেন, জানলেন, একটু তো সাহায্য করতে পারতেন, অথবা ছোট বৌদিকে ডাকতে পারতেন। একার হাতে সব কিছু করতে অনেকটাই সময় লাগে। আর কেউ যদি সাহায্য করে তাহলে রান্নাটাও তো তাড়াতাড়ি হয়। সবই তো বোঝেন। মা তাহলেও কেন মুখপুরির সাথে এইরকম করেন? মুখপুরি যদি একবার রান্নাঘরে ঢোকে তাহলে আর কেউ রান্নাঘরের দিকেই আসবে না। ময়দা ঠাসা হয়ে যেতে উনুন ততক্ষণে ধরে গেছে। তাড়াতাড়ি বেশ কয়েকটা আলু দুভাগ করে কেটে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেয় মুখপুরি। আলু বসিয়ে দেওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন, মশলাপাতি সব তৈরি করতে থাকে মুখপুরি। মাঝে একবার এসে জয়া দেখে যায় কতদূর কি হলো। আলুর দম নামিয়ে দেওয়ার পরে বাইরের গেটে আওয়াজ হলো। এতক্ষণ জয়া বাইরের উঠোনে ঘোরাফেরা করছিল। যেই গেটের আওয়াজ পেয়েছে সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ঢুকে যায়। মনোরমা দেবী দেখতে এলেন কে এলো। বিশ্বম্ভর বাবু কি বাড়িতে আছেন? কোনো এক ভদ্রলোকের গলার আওয়াজ পেল মুখপুরি। হ্যাঁ, আছেন। আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। আমরা কথাটা শুনে মুখপুরি বুঝতে পারল ভদ্রলোকের সাথে আরও কেউ আছে। আপনি বুঝি বিশ্বম্ভর বাবুর সহধর্মিনী? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসুন আসুন আসুন, বসুন আপনারা। আমি ভিতরে গিয়ে ওনাকে খবর দিচ্ছি। মনোরমা দেবী ভিতরে চলে গেলেন বিশ্বম্ভর বাবুকে খবর দেওয়ার জন্যে। বাইরের ঘরে ওনারা বসে আছেন। জয়া একবার উঁকি মেরে দরজার আড়াল থেকে দুজন অতিথিকে দেখে গেল। অতিথি আসার খবর পেয়ে সুহাসিনী অবশেষে ঘর থেকে বেরোয়। সুহাসিনীও দরজার আড়াল থেকে অতিথিদের দেখে আবার চলে যায়। হয়তো চেনা কেউ এলো নাকি দেখার জন্যই এসেছিল। বিশ্বম্ভরবাবু বাইরের ঘরে ঢুকতেই ওনারা দুজন উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করে। জয়া দৌড়ে আসে মুখপুরির কাছে লুচি আলুর দম কতটা কি হলো দেখার জন্যে। কড়াইতে তেল গরম হচ্ছে আর একদিকে মুখপুরি লুচি বেলে রেখেছে। এবার ভাজা শুরু হবে। আপনাদের আমি ঠিক চিনতে পারছি না তো, আপনাদের পরিচয়? আগে আমরা পূর্বপাড়া থেকে এসেছি একটা আবেদন নিয়ে। বলুন আপনাদের জন্য কি করতে পারি? আগে আমাদের একমাত্র ছেলে সুকান্ত সম্প্রতি রেলে চাকরি পেয়েছে। আপনাদের ছোট মেয়েটাকে আমাদের খুবই পছন্দ। যদি দয়া করে আপনার ছোট মেয়েকে আমাদের ঘরের বৌমা করার সুযোগ দেন তাহলে খুবই ভালো হয়। আমার মেয়েকে আপনারা কোথায় দেখেছেন? আগে ওই তো কলেজে যাওয়া আসার পথেই দেখেছি। আপনার ছেলে রেলে কোন পোস্টে আছে? সম্প্রতি কাজে ঢুকেছে, গ্রুপ ডি পোস্টে। এরপর ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু আমি যে আমার মেয়ের জন্য আরও উঁচু পদে জামাই পাওয়ার আশা করি। আপনি একবার আমাদের ছেলের সাথে কথা বলে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সুকান্ত অতি ভদ্র, সভ্য, নম্র ছেলে, আর আপনার মেয়েকে ঠিকভাবেই রাখতে পারবে সে। আপনি কি করেন? আমি সামান্য যা কাজ করি তাতে আমাদের সংসার ভালো মতো চলে যায়। আপনি কি কাজ করেন বলতে পারছেন না? আগে আমি কারখানায় কাজ করি।
কথার মাঝখানে মনোরমা দেবী লুচি আলুর দম নিয়ে এসে হাজির করেন। বিশ্বম্ভরবাবু ভীষণ বিরক্ত হন। ভ্রু কুঁচকে মনোরমা দেবীর দিকে তাকালে মনোরমা দেবী বুঝতে পারলেন এখন খাবার আনাটা উচিত হয়নি। বিশ্বম্ভরবাবু কথা চালিয়ে যান। আজ প্রথমে এসেছেন, একটু কিছু খেয়ে নিন। হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? আপনি কারখানায় চাকরি করেন, তাই না? দেখুন, আমার বড় ছেলে উকিল, আমি উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আমার বড় জামাই ডাক্তার। এবার বলুন, আমি আমার মেয়ের জন্যে কোনো গ্রুপ ডি পোস্টের ছেলে জামাই হিসেবে নিতে পারি? দেখুন, আমাদের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হলে আপনার মেয়ে সুখেই থাকবে। আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রস্তাব মানতে পারছি না। আমরা অনুরোধ করছি, আপনি যদি একটু ভেবে দেখেন। না না, ভাবাভাবির কোনো দরকার নেই। আমি আমার মেয়েকে এইরকম পরিবারে বিয়ে দেবই না। দরজার আড়ালে থেকে সমস্ত কথাবার্তাই শুনেছে জয়া। জয়া খুব আশা করেছিল বাবা বুঝি ডেকে পাঠাবেন, কিন্তু বাবা যে একেবারেই রাজি হবেন না, জয়া কিন্তু সেটা বুঝতে পারেনি। বাবা সম্বন্ধটা বাতিল করতেই জয়া ঘরে গিয়ে খাটের ওপর উপর হয়ে পড়ে কাঁদতে থাকে। জয়ার কান্না শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এসে জয়ার কাছে আসে সুহাসিনী। মনোরমা দেবীও শুনতে পায় জয়ার কান্না, তাই উনিও ঘরে এসে ঢোকেন। মনোরমা দেবীকে দেখে সুহাসিনী জিজ্ঞাসা করে, কি হয়েছে ঠাকুরজির? অত কাঁদছে কেন? ইস রে, ঠাকুরজির ওপর যেন দরদ একেবারে উতলে পড়েছে। মনে মনে এই কথাটা বললেও মুখে প্রকাশ করলেন না মনোরমা দেবী। সুহাসিনীকে শুধুই বললেন, জানি না। বলুন, বলবেন না? আমি কি আপনার পাকা ধানে মই দিয়েছি যে ওইভাবে উত্তর দিলেন? ছোট বউয়ের সাথে একেবারেই কথায় জড়াতে চান না মনোরমা দেবী। সংক্ষেপে উত্তর দিলেও তার প্রত্যুত্তর যে ভালো হয় না, সেটা এতদিনে খুব ভালো মতো বুঝতে পেরেছেন। বললাম তো জানি না। তুমি এসব কি বলছো? বাইরের ঘরে ওনারা কারা? ওনারা জয়াকে নিজেদের একমাত্র ছেলের বৌমা করতে চান। ঠাকুরজিকে বুঝি পছন্দ হয়নি ওনাদের? যা দেখতে, সহজে কি আর পছন্দ হয়? এই আমাকে আপনারা এক দেখাতেই পছন্দ করেছেন, সত্যি কিনা বলুন? হ্যাঁ, কিন্তু ওনারা তো জয়াকে দেখেননি, না দেখেই পছন্দ করেছেন। আর মনে মনে বলেন, তোমাকে যে কি দেখে পছন্দ করে নিয়ে এসেছি সে আমরাই জানি। কথার জ্বালায় বাড়িতে একটা কাকও বসতে পারে না। মনোরমা দেবীর কথা শুনে সুহাসিনী নিজের ঘরে চলে না গিয়ে সোজা রান্নাঘরে উপস্থিত হয় লুচি আলুর দম খাওয়ার জন্য। বিশ্বম্ভরবাবুর কথায় অপমানিত সুকান্তর মা বাবা খাওয়া রেখেই উঠে পড়েন। বিশ্বম্ভরবাবু যে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ওনাদের সমান সমান না হলে মেয়ে দেবেন না, সেটা বেশ ভালো করেই বুঝতে পারলেন তারা। নমস্কার জানিয়ে ওনারা মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেদিন রাতে জয়াকে কেউ লুচি আলুর দম খাওয়াতে পারল না। সেই যে বিছানায় মুখ গুঁজে পড়ে রইল, উঠল পরের দিন সকালে। বিশ্বম্ভরবাবু বুঝতে না পারলেও মনোরমা দেবী মনে হয় খানিকটা হলেও আন্দাজ করেছেন যে জয়ার বোধহয় বিয়ে করার খুব ইচ্ছে হয়েছে, তাই তো এত ঘরের কাজ করা, পুজো দেওয়া। পরের দিন জয়া কলেজে যাওয়ার পর মনোরমা দেবী বিশ্বম্ভরবাবুকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন যে জয়ার এবার বিয়ে দিতে হবে। বিশ্বম্ভরবাবু মনোরমা দেবীকে আশ্বস্ত করে জানালেন, সেই চিন্তা আমার মাথায় আছে। জয়ার জন্য ভালো ছেলের খোঁজই আমি করছি, শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা। আর কয়েকটা দিন মানে? মানেটা তখনই বুঝতে পারবে। রাতের বেলায় বিশ্বম্ভরবাবুর কানে এমন একটা খবর এলো যেটা শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিশ্বম্ভরবাবুর জানা ছিল না তার পরিবারের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে। রাতে সবার খাওয়া হয়ে গেলে রান্নাঘর গুছিয়ে ঘরে আসতে বেশ রাত হয়ে যায় মুখপুরীর। তারপর ঘণ্টাখানেক পড়াশোনা করে। অতিরিক্ত কাজের খাটুনিতে বেশ ক্লান্ত হয়ে পড়ে মুখপুরী, তাই চোখে ঘুম চলে আসে তাড়াতাড়ি। কিন্তু আজ অন্যান্য দিনের মতো হলো না। বিশ্বম্ভরবাবু, ছোড়দা, ছোট বৌদির খাওয়া হয়ে গেলেও মনোরমা দেবী এখনো খাননি। অপেক্ষা করে আছেন কখন জয়া আসবে। জয়া এত রাত করে না কোনোদিন, মুখপুরিও খেয়ে নেয়। ওদিকে মনোরমা দেবী ঘর বার করছেন। সন্ধ্যার আগেই যে মেয়ে ঘরে আসে
সে এখনো পৌঁছলো না, চিন্তা তো হবেই। শেষে বাধ্য হয়ে শঙ্করকে ডেকে বললেন, বাবা শঙ্কর, জয়া তো এখনো এলো না, একটু এগিয়ে খোঁজ নিয়ে দেখবি বাবা। কোথায় খুঁজবো মা? ওর কোনো বন্ধুর ঠিকানা তুমি জানো? আচ্ছা, আমি কি করে জানবো বলতো? এই রকম তো ও কোনোদিনও করেনি। একটা কথা বলবো মা? বল। গতকাল যেখান থেকে সম্বন্ধ এসেছিল ওদের বাড়ি কোথায়? আরে ওই তো ওই পূর্ব পাড়ায়। আচ্ছা, আর ছেলেটার নাম? সুকান্ত। ও ওই ওই রকমই তো শুনলাম নামটা। হ্যাঁ রে, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? হ্যাঁ, এমনি বাবা ছিলেন তাই আমি ওই ঘরে যাইনি, সুহাসিনী আমাকে বলল। ওই সব কথা পরে হবে, তুই গিয়ে আগে একটু খোঁজ কর বাবা। আমার মনটা বড় কু ডাকছে, ভালো লাগছে না। এই নিয়ে ছোট বউ আবার অশান্তি না করে। মা ছেলের কথাবার্তা পুরোটাই শুনেছেন বিশ্বম্ভর বাবু। জয়ার তাহলে কি হলো? এমন তো কোনোদিনও হয়নি। যদি জয়া বাড়ি না ফেরে তাহলে তো এখানে বসবাস করাই মুশকিল হয়ে দাঁড়াবে। না জানি কি কি কথা ওর নামে ছড়াবে। এদিকে মনোরমা দেবীর বুকটা যেন হাঁসফাঁস করছে, প্রচণ্ড চিন্তায় মাথা গরম হয়ে গেছে। ওই রাতে এক থাবড়া তেল মাথায় দিয়ে জল দিলেন, যদি মাথাটা ঠান্ডা হয়। কাঁদতেও পারছেন না। যাই হোক না কেন, সুহাসিনীর কানে যেন না যায়, তাহলে আর জয়ার বিয়ে দেওয়া যাবে না। শঙ্কর বেরোবে বলে তৈরি হয়ে ঘর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় গেটে আওয়াজ হলো। মনোরমা দেবী তাড়াতাড়ি দেখতে গেলেন কে এলো। বিশ্বম্ভর বাবুও বেরিয়ে এলেন ঘর থেকে। মুখপুরি জেগেছিল ছোড়দিকে খেতে দেবে বলে। শুধু সুহাসিনী ঘুমিয়ে পড়েছে। আসলে খাওয়ার পরেই মহারানীর ভীষণ ঘুম পেয়ে যায় যে। গেট দিয়ে ঢুকছেন গতকালের ভদ্রলোক আর ভদ্রমহিলা, অর্থাৎ সুকান্তের বাবা মা, সঙ্গে জয়া। জয়াকে দেখেই মনোরমা দেবী কাছে এগিয়ে গেলেন। এতক্ষণ যে কি চিন্তায় ছিলেন, জয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এতক্ষণ কোথায় ছিলিস? শঙ্করকে পাঠাচ্ছিলাম খোঁজ করার জন্য। এত দেরি করে ফিরছিস কেন বলতো? এত রাত পর্যন্ত বাইরে থাকার মানেটা কি? জয়াকে এতগুলো প্রশ্ন করার পর খেয়াল হলো জয়া কাদের সাথে এসেছে। তাই জয়াকে আবার বলতে লাগলেন, এনাদের সাথে তুই কি করছিস? কোথায় ছিলিস এতক্ষণ? জয়া উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মনোরমা দেবীর প্রশ্ন শেষ হলে সুকান্তের বাবা বলে ওঠে, আমি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। আপনার মেয়ে পালিয়ে এসেছে। কি? পালিয়ে? পালাবে কেন? আস্তে কথা বলুন। কি সব অলক্ষণে কথা বলছেন আপনি? আমি ঠিকই বলছি, ওকেই জিজ্ঞাসা করুন। বিশ্বম্ভর বাবু এই পর্যন্ত শুনে আর থাকতে পারলেন না, ঘরে চলে গেলেন। জয়া পালিয়েছিল? ভদ্রলোকের পালিয়ে এসেছে কথাটা কানের মধ্যে যেন বড্ড বেশি খোঁচা লাগছে। জয়া শেষে পালালো, বংশের মুখে চুনকালি দিয়ে দিল। এই জন্যই এত ভালোবেসে বড় করা, মান সম্মান কিছুই রাখলো না। কিসের কম ছিল, কি দেওয়া হয়নি? এইভাবে এই বাড়ির মান মর্যাদা নষ্ট করে দিল। বিশ্বম্ভর বাবু আর ভাবতে পারছেন না। শরীরটা যেন কাঁপছে, বুকে কেউ যেন পিন ফুটিয়ে দিচ্ছে। প্রচণ্ড ঘেমে যাচ্ছেন, দম নিতে পারছেন না। মনোরমা দেবীকে যে ডাকবেন সেই শক্তিটুকুও নেই। কোনো রকমে পালঙ্কের কাছে গিয়ে উপুড় হয়ে পড়ে গেলেন। এদিকে মনোরমা দেবী বুঝে উঠতে পারছেন না ওনাদের কি বলবেন। ভদ্রমহিলা মনোরমা দেবীর কাছে এসে বললেন, দেখুন, আমরা জানি একটা মেয়ে যদি রাতভর বাড়ি না ফেরে তাহলে সেই বংশের কতটা মান সম্মান নষ্ট হয়। শুধু সেই কারণেই আমার ছেলে সুকান্ত আপনার মেয়েকে দিয়ে গাড়ি করে পাঠিয়ে দিল, যাতে আপনাদের মান সম্মান কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। আমরা চাই দুই বাড়ির সুন্দর মিলনে বিয়েটা হোক। অনেকটা রাত হয়েছে, আমরা তাহলে এখন আসি। আপনাদের এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলব না। আমি ওনার সাথে কথা বলে খবর পাঠাবো। নমস্কার। গেট থেকে বেরিয়ে ওনারা সবেমাত্র গাড়িতে উঠেছেন, আর মনোরমা দেবী সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে জয়াকে প্রচণ্ড জোরে এক থাপ্পড় মারলেন গালে। জয়া মায়ের থাপ্পড় খেয়ে গালে হাত চেপে ধরে দৌড়ে ঘরে চলে গেল। শঙ্কর বাবার ঘর থেকে কিসের একটা আওয়াজ পেয়ে বাবার ঘরে গেলে দেখতে পায় বাবা পালঙ্কে উপুড় হয়ে পড়ে আছেন। বাবাকে ওইভাবে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি মাকে ডাকে শঙ্কর। মনোরমা দেবী ছেলের ডাক শুনে চলে আসেন। উনি পান বানাতে ব্যস্ত ছিলেন।
বিশ্বম্ভর বাবুকে পান দেওয়া হয়নি এই সব ঝামেলার জন্যে। জয়াকে মেরে তাই পান বানাচ্ছিলেন। শঙ্কর একা কি আর পারে? ওই সময় শঙ্করের গলার আওয়াজ মুখপুরিও পায়। ও মনোরমা দেবীর আগেই ঘরে চলে আসে। তারপর তিনজন মিলে বিশ্বম্ভর বাবুকে কোনো রকমে পালঙ্কে শুইয়ে দেওয়া হয়। মনোরমা দেবী এত অসহায় বোধহয় কোনোদিনও হননি। কি সেবা করবেন বুঝতে পারছেন না। এরকম তো কোনোদিন দেখেননি। তাই বারবার বুকে হাত দিয়ে বিশ্বম্ভর বাবুকে জিজ্ঞেস করছেন, কি গো কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? কিছু তো বলো। শঙ্কর, ডাক্তারবাবুকে ডাক, আমার ভালো লাগছে না। হ্যাঁ যাচ্ছি। মুখপুরি ততক্ষণে পালঙ্কে উঠে পড়েছে। বিশ্বম্ভর বাবুর বুকের ঠিক মাঝখানে দুই হাত দিয়ে বারবার চাপ দিচ্ছে। স্কুলে শিখিয়েছে। ওদিকে মুখপুরির সাহস দেখে মনোরমা দেবী চিৎকার করে ওঠেন, নাম বলছি ওনার গা থেকে। তুই কি মেরে ফেলবি মানুষটাকে? কে আসতে বলেছিল তোকে? অত জোরে বুকে চাপ দিচ্ছিস কেন? মরে যাবে তো। হাত ধরে টেনে নামানোর চেষ্টা করছেন, কিন্তু মুখপুরি কিছুতেই আসে না। হঠাৎ বিশ্বম্ভর বাবু জোরে একটা শ্বাস নেন। মনোরমা দেবী আঁতকে ওঠেন। ভাবেন বিশ্বম্ভর বাবুর বুঝি শেষ টান উঠেছে। কিন্তু বিশ্বম্ভর বাবু তারপরেই স্বাভাবিক শ্বাস নিতে থাকেন। এই দেখে মুখপুরি ঘরে চলে আসে। বাবার ঘরে চেঁচামেচি হচ্ছে শুনে জয়া আর থাকতে না পেরে ঘরে চলে আসে। জয়া ভয়েতে আসতে চাইছিল না। যদি বাবা কিছু বলে, এইমাত্র মা মেরেছেন, না জানি বাবা কি করবেন। কিন্তু মায়ের কান্নায় ভেঙে পড়ার আওয়াজ শুনে চলে আসে। শঙ্কর ডাক্তারকে নিয়ে চলে এসেছে। ডাক্তারবাবু এসে রোগী দেখে চমৎকৃত হলেন। তারপর উনি যা বললেন সবাই শুনে অবাক হয়ে গেল। বাহ, প্রাথমিক চিকিৎসা তো হয়েই গেছে। কি করেছে? কি করেছে? মনোরমা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি করেছে? ওই যে ওনার অক্সিজেনটাকে চালু করে দিয়েছে। কে আবার কি করলো? ও ওই 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 মুখ পুড়িয়ে এসে বুকের উপর দাপাদাপি করছিল। এত করে মানা করলাম, ও কিছুতেই শুনলো না। আরে বাবা, ওই তো বাঁচিয়ে দিয়েছে। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। আজকের রাতের ওষুধটা আমি দিয়ে গেলাম। আমি শুনেই বুঝতে পেরেছিলাম কি হয়েছে। আমার আসার আগেই চিকিৎসা শুরু হয়ে গেছে। যাকে বেশ ভালোই হয়েছে। ওনাকে চিন্তা করতে মানা করবেন। কোনো কিছু ওনার মনের মধ্যে খুব ধাক্কা দিয়েছে, সেই জন্যই এমন হয়েছে। ভালো হয়ে যাবেন তো ডাক্তারবাবু? আরে বাবা, ভালো তো হয়েই গেছেন। নিয়মিত ওষুধ খেলে আরো তাড়াতাড়ি সেরে উঠবেন। এই কথা বলে ওষুধ কিভাবে খেতে হবে বুঝিয়ে দিলেন। শঙ্কর আবার পৌঁছে দিয়ে এলো। সব কিছুই ঠিক হলো, শুধু একটা ব্যাপার সবাইকে নাড়া দিল। ডাক্তারবাবু যেতে যেতে ভাবছেন, মুখপুরি কারুর নাম হয়? কে এই মুখপুরি? কৌতূহল চেপে রাখতে না পেরে শঙ্করকে জিজ্ঞাসা করেই ফেললেন। আচ্ছা, মুখপুরিটা কে? কার কথা বললেন তোমার মা? ডাক্তারবাবু, মা রাগের মাথায় বোনকে ওই কথা বলেছেন। শুনলেন তো, বুকের ওপর দাপাদাপি করছে দেখে মা ভয় পেয়ে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তবে তোমার বোন পড়াশোনাটা ঠিক মতোই করছে। এখন স্কুলে এই প্রাথমিক চিকিৎসা সবাইকে শেখালেও কেউ কাজেই লাগায় না। বাহ, বেশ বুদ্ধিমতী বোন তোমার। শঙ্কর ভাবছে ডাক্তারবাবু ভাগ্যিস বোনকে চেনেন না, না হলে বিচ্ছিরি কাণ্ড হতো। উফ, মুখপুরিকে নিয়ে লজ্জার শেষ নেই। বিশ্বম্ভর বাবুর এখন বেশ ভালো লাগছে। সুন্দর শ্বাস নিতে পারছেন, ঘামটাও আর হচ্ছে না। বেশ ঝরঝরে লাগছে শরীরটা। বিশ্বম্ভর বাবু জানেন না ওনার কাছে থেকে অনাদরে অবহেলায় বড় হওয়া মুখপুরি তার কত বড় উপকারটা করে গেল। মনোরমা দেবীও কি সুন্দর ব্যাপারটা চেপে গেলেন। মনোরমা দেবী ওষুধ খাইয়ে দিয়েছেন, সমানে হাত পা টিপছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ঘুম পাচ্ছে, ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। আজ আর মনোরমা দেবী এই ঘর ছেড়ে গেলেন না, বিশ্বম্ভর বাবুর সাথেই থাকলেন। শঙ্কর ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে দেখে বাবা ঘুমোচ্ছেন। মা একা চুপচাপ বসে আছেন পাশে। মা, বলছি আমি বাবার কাছে ঘুমোচ্ছি, তুমি বিশ্রাম নাও। না রে বাবা, আমি নিজে ওনার পাশে থাকতে চাই। তুই যা, এবার ঘুমা। আজ খুব বিপদ কাটল। কাল বড় ঠাকুরের কাছে একটু বাতাসা লুট দেব।
বাবা একটু ব্যবস্থা করে দিস তো। আচ্ছা মা। হ্যাঁ রে, তুই কিছু খেয়াল করেছিস? কি কি খেয়াল করবো মা? না মানে এত কিছু হয়ে গেল তবুও ছোট বউয়ের ঘুম ভাঙেনি? এমন ঘুম মানুষের হয়? একদিকে ভালোই হয়েছে মা, জেগে থাকলে অনেক অশান্তি করতো। তোমরা যে কি ঠিকুজি কুষ্টি মিলিয়ে বিয়ে দিলে মা, এখন সারা জীবন আমাকে এই অশান্তি নিয়েই চলতে হবে। বুঝতে পারলে কি আর তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিতাম? আমার কপালে যে এমন দুর্ভোগ লেখা আছে আমি কি জানতাম বল। আচ্ছা বাবা, একটু মানিয়ে নে। আর কি বলবো বল, যা শুয়ে পড়। সত্যি অবাক হওয়ার ব্যাপার, এমন কুম্ভকর্ণের ঘুম কোনো মেয়ে মানুষের থাকে? ঘরে এত বড় একটা বিপদ ঘটে গেল, সুহাসিনীর ঘুম ভাঙলই না। এ যেন ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়লেও সুহাসিনীর ঘুম ভাঙবে না। হয়তো এই কারণেই ভগবান ওর কোল শূন্য রেখেছেন। মনোরমা দেবীর নাতি নাতনি দেখার শখ কিছুতেই যেন মিটছে না। 3 ছেলে মেয়ের বিয়ে হলো, অথচ একজনেরও বাচ্চা কাচ্চা হলো না। কার যে দোষ কে জানে। মুখপুরি আজ বেশ ভয় পেয়ে গিয়েছিল। একে তো কুন্তিমা চলে গেছে, ভালোবাসা ও ভালো রাখার কেউ নেই। এখন বাবা মায়ের দয়ায় শারীরিক পরিশ্রমের বদলে এখানে থাকতে পড়তে হচ্ছে। মাথার উপর ছাদটাই যদি চলে যায় তাহলে এখানে কেউ রাখবে না। বাবার ওই অবস্থা দেখে স্কুলের শেখানোটা মনে পড়ে গেল। তাই তো আর এক মুহূর্তও দেরি না করে ঝাঁপিয়ে পড়ে মুখপুরি। মা এত ভয় পেয়েছিল যে হাত ধরে টেনে নামাতে চেয়েছিল। যাই হোক, এখন বাবা ভালো আছেন জেনে ভালো লাগছে। একটা নিশ্চিন্তের ঘুম হলো মুখপুরীর। ধন্যী ছোট বৌদিকে, ঘুমোতেও পারে। পরের দিন সকাল হতেই মুখপুরি এক দৌড়ে বাবার ঘরে উঁকি দিয়ে দেখে বাবা ঠিক আছে কিনা। বাবার ঘুমন্ত মুখ বলে দিচ্ছে বাবা ভালো আছেন। মুখপুরি বাবাকে দেখে ফেরার সময় শঙ্করের সাথে দেখা। শঙ্কর নিজেও ঘুম থেকে উঠে আগে বাবার কাছে আসছিল বাবা কেমন আছেন দেখার জন্য। বাবাকে দেখে নিশ্চিন্ত হয়ে ফিরে যায় ঘরে। শঙ্কর ওর মনের কথা কাউকে বলতে পারছে না। শঙ্কর চাইছে জয়ার যেন সুকান্তের সাথেই বিয়ে হোক, রেলে চাকরি করে, এটাই তো বলার জন্য যথেষ্ট। শঙ্করের আজও বনানীর কথা ভেবে মন খারাপ হয়। এই মান সম্মানের ঠেলায় বনানীকে পেল না সে। জয়ার যেন এই অবস্থা না হয়। জয়ার সাহস আছে তাই পালিয়ে যেতে পেরেছিল। শঙ্কর যদি এটা করতে পারত তাহলে আজ বনানীকে নিয়ে সংসার করতে পারত। নিজে পায়নি তাই আজও গুমরে গুমরে মরে। সুহাসিনী যদি সত্যিই একজন ভালো স্ত্রী হতো তাহলে হয়তো বনানীর কথা মনেও আসত না। সুহাসিনীর জঘন্য ব্যবহার, আচার আচরণ বনানীকে মনে করিয়ে দেয়। জয়ার সাথে কিছুতেই এটা হতে দেবে না। দরকার হলে বাবার সাথে শঙ্কর ঝগড়া করবে। শঙ্কর জানে বাবার এখন যা শারীরিক অবস্থা তাতে জয়াকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না। ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন কোনো রকম মানসিক চাপ যেন না দেওয়া হয়। তবে জয়ার সাথে কথা বলতেই হবে। এই ভুল যেন সে দ্বিতীয়বার না করে। জয়া একবার যদি বলতো তাহলে বাবার এই অবস্থা হতো না। শঙ্কর নিজে ঠিক সময় বুঝে বাবার সাথে কথা বলতো। কোনো ভুল পদক্ষেপ যেন না নেয়, জয়াকে সেটাই বোঝাতে হবে। সুহাসিনী ঘুম থেকে ওঠার পর জয়ার মুখোমুখি হতেই প্রশ্ন করল, কি ঠাকুরজি, কাল বাড়িতে কখন ফিরলে? কলেজ বুঝি বাড়ি ফিরতে মানা করেছিল? কলেজে আরো অনেকেই পড়তে দেখেছি, কিন্তু তোমার মতো এত পড়াশোনা করতে কাউকে দেখিনি বাবা, যে বাড়ি ফেরার কথা মনেই থাকে না। তা হ্যাঁ গো ঠাকুরজি, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? সকাল হতেই ছোট বৌদির হুল ফোটানো কথা শুরু হয়ে গেল। জয়া কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে যায়। এখন যেন মনে হচ্ছে মুখপুরীর কাছে দুদণ্ড বসে থাকা অনেক ভালো। মুখপুরীর রান্না শুরু হয়ে গেছে অনেক আগেই। ছর্দি রান্নাঘরে ঢুকেছে দেখে অবাক হয়ে যায় মুখপুরী। জয়া লজ্জায় বাবার সামনে যেতে পারছে না। ওর জন্যই তো বাবার এই রকম শরীর খারাপ হলো। ছোট বৌদি ঘুম থেকে ওঠার আগেই ছোড়দার সাথে কথা হলো। তবে ছোড়দা কি করে বুঝল জয়া সুকান্তকে ভালোবাসে? ছোড়দা নিজের থেকেই বলেছে সুকান্তের সাথেই ওর বিয়ে হবে। ছোড়দা নিজে বাবার সাথে আলোচনা করবে। বাবা একটু সুস্থ হলেই কথা বলবে। বিশ্বম্ভরবাবু এখন পুরো সুস্থ হয়েছেন। মনোরমা দেবীর সেবা যত্নে খুব তাড়াতাড়ি বিশ্বম্ভরবাবু ভালো হয়ে গেলেন। এই সুস্থতার পিছনে যে মুখপুরীর
একটু হলেও অবদান আছে তা কেউ স্বীকার করল না। জয়া এখন একটু বেশি চুপচাপ হয়ে গেছে দেখে মনোরমা দেবীর খুব খারাপ লাগে। মেয়েটা যেন আগের মতো আর নেই, বড্ড মনমরা হয়ে থাকে। তাই মনোরমা দেবী ঠিক করেছেন জয়ার জন্মদিনে ভালো ভালো রান্না করা হবে। রান্না করবে কে? কেন, মুখপুরি? মুখপুরির কাঁধেই তো এতগুলো লোকের রান্নার দায়িত্ব পড়েছে। জয়ার জন্মদিনের দিন সকালে মনোরমা দেবী পঞ্চব্যঞ্জন সহ আরও কয়েকটা পদের রান্না করার জন্য বলে গেলেন। এমনকি পায়েসটা পর্যন্ত মুখপুরি করবে। মনোরমা দেবী বারবার এসে দেখে যাচ্ছেন রান্না কতদূর হলো। একার হাতে রান্না করতে গেলে সময় তো বেশি লাগবেই। পেটের খিদেটা সবাই বোঝে, শুধু বোঝে না মুখপুরি একা এতজনের রান্না করে কি করে। পায়েসটা করার পর রান্না শেষ হলো। মুখপুরি সব গুছিয়ে স্নানে গেল। স্নান করতে গিয়ে শুনতে পেল শাঁখের আওয়াজ। ভাবল মনোরমা দেবী হয়তো পুজো করছেন। স্নান সেরে এসে একটা ভালো শাড়ি পরে নিয়ে রান্নাঘরে গিয়ে যা দেখল, মুখপুরির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কি দেখল মুখপুরি? বড় কাঁসার থালায় ভাত দিয়ে চারিদিকে কাঁসার বাটিতে বিভিন্ন রকমের পদ সাজিয়ে রেখেছিল। মুখপুরি ভেবেছিল নিজের হাতে ছর্দির সামনে থালাটা দেবে, কিন্তু মুখপুরি রান্নাঘরে এসে দেখে থালা নেই। দুই চোখ জলে ভরে যায়। সকাল থেকে এত সুন্দর করে যত্ন করে ছর্দির জন্য রান্না করলো নিজের হাতে দেবে বলে, সেটাও কপালে নেই। মুখপুরি রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে ছর্দি খাওয়া শুরু করে দিয়েছে। এবার বুঝতে পারল স্নান করার সময় শঙ্খ বাজার কারণ। মুখপুরি দাঁড়িয়ে থাকে। মনোরমা দেবী রান্নাঘরের দরজায় মুখপুরিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠেন, অলক্ষীর মতো দরজায় হেলান দিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর ওখান থেকে। জয়া আর একটু পায়েস চেয়েছে, দে শিগগিরি। মুখপুরি বাটিতে পায়েস দিয়ে বলে, মা, আমার জন্মদিনে পায়েস করবে? মনোরমা দেবী ঝাঁঝিয়ে ওঠেন, সাধে কি আর মুখপুরি বলি? শখ কত, পায়েস খাবে? দুবেলা ভালোই তো অন্ন ধ্বংস করছিস, আর কি চাই? মুখপুরি চলে যায়। এ বাড়িতে কি ভীষণ বোঝা হয়ে আছে, কোথাও জায়গা নেই। মুখপুরির বাড়ির শাড়ি ছেড়ে অন্য শাড়ি পরে কলেজে চলে গেল। স্কুলে ক্লাস 11 থেকেই শাড়ি পরা অভ্যেস হয়ে গেছে মুখপুরির। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই কুন্তি মারা যাওয়াতে কেউ খেয়াল করেনি মুখপুরি কবে বিজ্ঞান নিয়ে ব্যাচেলর অব সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে। ভীষণ ভালো রেজাল্টের জন্য সরকার থেকে বৃত্তি লাভ করেছে মুখপুরি। মুখপুরির পড়াশোনার সমস্ত ব্যয়ভার সরকার নিয়েছে। শুধু তাই নয়, মুখপুরি যদি গবেষণার কাজে যায় তার খরচাও সরকার নেবে। মুখপুরির নামে যে বৃত্তি আসে তা বন্ধু দিদার ঠিকানায় আসে। সামনে পরীক্ষা, তাই ভালো মতো খাটতে হবে। মুখপুরি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই আজ টিফিনে অনেকটা পায়েস নিয়েছে। নিজে তো খাবেই, বন্ধুদেরও খাওয়াবে। মুখপুরি জানত কলেজ থেকে ফেরার পর ওর জন্য পায়েস আর থাকবে না, তাই আগে থেকেই পায়েস তুলে নিয়ে আলাদা সরিয়ে রেখে দিয়েছিল। যেদিন স্কুল থেকে ফিরে এসে ভাত পায়নি, তারপর থেকে মুখপুরি একটু বেশি করেই টিফিনটা নিয়ে যেত। এই একটা বছর মুখপুরি নিয়ম করে একাদশী পালন করছে। কুন্তি চলে গেছে 1 বছর হলো। সময় বয়ে চলে, কারোর জন্য কিছু আটকায় না। কুন্তির পরিবর্তে মুখপুরি রান্নাঘরে ঢুকেছে। কুন্তিকে মুখপুরি ছাড়া কারুর তেমন মনে পড়ে না। মনোরমা দেবীর মনে পড়বে তখন যখন পুজো আচ্চা করবে বা বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, ঠিক তখন। কারণ এত খুঁটিনাটি মনে রাখা কুন্তির পক্ষেই সম্ভব ছিল। এখন বলারও কেউ রইল না। এখন যতটুকু মনে আসবে ততটুকুই করবেন মনোরমা দেবী। কুন্তির মৃত্যুবার্ষিকীটা খুবই সংক্ষেপে নমনম করে সারা হয়েছে। যতটুকু না করলে নয়, ঠিক ততটুকুই করা হয়েছে। এই একটা বছর বাইরে কোথাও খেতে নেই, তাই বন্ধু দিদার বাড়িতে গেলেও মুখপুরি কিছুই মুখে দিত না। মুখপুরি এখন বন্ধু দিদার বাড়িতে মন ভরে খেতে পারবে। কলেজ থেকে ফেরার পথে কোনো কোনো দিন মিঠুনকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে মুখপুরি। মুখপুরি বুঝে যায় যে বন্ধু দিদা দেখতে চেয়েছে। মুখপুরি নেমে যায়।
মিঠুন কত কথা বলে, অনেক খোঁজ খবর নেয় কলেজের, বিশেষ করে টিফিন করেছে কিনা সেটার খোঁজ আগে নেয়। মুখপুরি গল্প করতে করতে বন্ধু দিদার বাড়ি এসে উপস্থিত হয়। প্রায় মাসখানেক বন্ধু দিদার বাড়ি থেকে কোনো ডাক আসেনি, অর্থাৎ মিঠুন এসে দাঁড়ায়নি, তাই যাওয়া হয়নি। আজ তার কারণ বুঝতে পারল মুখপুরি। বন্ধু দিদা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এসেছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত বারাণসীতে গঙ্গার পশ্চিম তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। মন্দিরের প্রধান দেবতা শিব, বিশ্বনাথ বা বিশ্বেশ্বর। বারাণসীর অপর এক নাম কাশী হওয়ার জন্য এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিতি লাভ করে। বন্ধু দিদা তার মন্দির দর্শনের কথা সবিস্তারের বর্ণনা করে। এমনকি মন্দিরের কাছে পবিত্র তীর্থস্থান মণিকর্ণিকা ঘাট পর্যন্ত দেখে এসেছে। মন্দিরের কাছে আছে দশাশ্বমেধ ঘাট, এছাড়াও আরও ঘাট আছে, যেমন হরিশ্চন্দ্র ঘাট, তুলসী ঘাট, আশি ঘাট, মান মন্দির ঘাট, কেদার ঘাট, পঞ্চঘাট প্রভৃতি। সেই ঘাটে স্নান করা অতি পুণ্যের কাজ। বন্ধু দিদা সেটাও করেছেন। মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা মন্দির আছে, যেমন অন্নপূর্ণা মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, সংকট মন্দির, বিশালাক্ষী মন্দির প্রভৃতি। জ্ঞানভাবী মসজিদ দূর থেকে দেখেছেন। বন্ধু দিদা মনেও রেখেছেন। বাচ্চাদের মতো কি যে উৎসাহের সব বর্ণনা করে চলেছে, সব কিছু যেন মুখপুরির জন্যে তোলা ছিল। ভোরবেলা উঠে নৌকা নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে যে অপরূপ সৌন্দর্য, তা ভোলার নয়। মুখপুরিকে সামনে বসিয়ে পেট ভরে খাওয়ালে সবিতার একটা অদ্ভুত তৃপ্তি হয় মনে। কুন্তির কথা মনে পড়ে যায়। খাওয়া হয়ে গেলে বন্ধু দিদা অনেকটা শুকনো প্রসাদ দিয়ে বলল, আলো মা, তোমার যাকে খুশি এই প্রসাদ দিও। যে ভক্তি ভরে খাবে তার মনের আশা পূরণ হবে, দেখে নিও। তাহলে আমি আগে খাবো বন্ধু দিদা। তুমি প্রার্থনা করো আমি যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। সবিতা দুই হাত মুখপুরির মাথায় দিয়ে আশীর্বাদ করে, চিবুকে হাত দিয়ে চুমু খায়, তারপর বলে, তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার তুমি বাড়ি ফেরো। এই কথা বলে রিক্সা ভাড়া দিয়ে দেয় সবিতা। মুখপুরি বন্ধু দিদাকে জড়িয়ে ধরে। দুজনেরই চোখে জল, দুজনেই জল লুকিয়ে রাখে। এরপর ওখান থেকে উঠে চলে আসে মুখপুরি। যথারীতি মিঠুন এসে দাঁড়ায়, যেন জানতই না যে মুখপুরি চলে যাচ্ছে এমন একটা ভাব। অথচ মুখপুরি দেখছে মিঠুন কাছাকাছি ঘোরাঘুরি করছিল। মিঠুন তাড়াতাড়ি রিক্সা ডেকে দেয়। মুখপুরি রিক্সায় উঠে বসে। বন্ধু দিদা দাঁড়িয়ে হাত নেড়ে টাটা করে। মিঠুন হাসি মুখে তাকিয়ে থাকে। দুজনকে মুখপুরি টাটা দেয়। বাড়ির একটু দূরে রিক্সা দাঁড় করিয়ে ভাড়া মিটিয়ে মুখপুরি হেঁটে বাড়ি আসে। বাড়ির বাইরে গাড়ি দেখে বুঝতে পারে বর্দি এসেছে। হঠাৎ কেন এসেছে কে জানে। বর্দি তেমন একটা আসেই না এখানে, যেন ভুলেই গেছে। বর্দির একটা চাপা কষ্ট আছে মুখপুরি বুঝতে পারে। কেমন যেন চুপচাপ থাকে, কিছু জিজ্ঞাসা করলেই তবেই উত্তর দেয়। বর্দি মনে হয় না কারুর কাছে প্রকাশ করে নিজের দুঃখের কথা। মুখপুরি পোশাক ছেড়ে ঘরে শাড়ি পরে নেয়। মুখপুরি কলেজ থেকে ফিরে চুলটা খুলে একটু চৌকিতে বসেছে। সারাদিন চুলটা বাঁধাই থাকে, একটা কেমন ভ্যাপসা গন্ধ বেরোয়, তাই একটু কিছুক্ষণের জন্য মেলে দেওয়া। এই সময় কুন্তিমাকে খুব মনে পড়ে তার। কুন্তিমায়ের গন্ধটা চোখ বুঝলেই যেন নাকে এসে ঝাপটা মারে। পায়ের আওয়াজ শুনে চোখ খুলে দেখে বর্দি এসেছে মুখপুরির ঘরে। এমন আশ্চর্যের ঘটনা আর কোনোদিন হয়েছে বলে মুখপুরির তো মনে পড়ে না। তা মুখপুরি হেসে ঘরে ডাকে তাকে। বর্দি, এসো বর্দি। তুমি আবার আসতে গেলে কেন? আমাকে ডাকতে, আমি যেতাম তোমার কাছে। না রে, কোনোদিন তো আসিনি তোর ঘরে, তাই যাওয়ার আগে বাবার বাড়ি সব ঘুরে দেখে যেতে চাই। যাওয়ার আগে মানে? কোথায় যাচ্ছ তুমি? চৌকিতে বসো বর্দি। তোর জামাইবাবু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বদলি হয়েছে, তাই ওর খাওয়ার যাতে কোনো সমস্যা না হয় আমিও যাচ্ছি। আবার কবে আসবো কোনো ঠিক আছে? ও আচ্ছা। মুখপুরির হঠাৎ মনে পড়ে যায় প্রসাদের কথা। ব্যাগ থেকে প্রসাদ বার করে
সুভার হাতে দেওয়ার আগে বলে, বর্দি, এই প্রসাদ বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের, তুমিও একটু খাও। কোথায় পেলি এমন প্রসাদ? কুন্তি মায়ের বন্ধু দিয়েছে। আচ্ছা দে। সুভা খুব ভক্তি ভরে প্রসাদ মাথায় ঠেকিয়ে মনে মনে কি যেন প্রার্থনা করে, তারপর মুখে দিয়ে হাতটা মাথায় মুছে নেয়। মুখপুরি জলের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। প্রসাদ খাওয়া হলে গ্লাসটা এগিয়ে দেয়। সুভা জল খেয়ে আরো টুকিটাকি কথা জিজ্ঞাসা করে বিদায় নেয়। আসলে সুভা ওই জামাই ষষ্ঠীর দিনের কথা ভোলেনি। যখন একমাত্র মুখপুরি জিজ্ঞাসা করেছিল সুভার মন খারাপ কিনা, তাই যাওয়ার আগে একবার দেখা করে গেল। বড় ঠাকুরজি চলে যেতেই সুহাসিনী মুখপুরীর ঘরের বাইরে দাঁড়িয়ে মুখপুরীকে ডাকতে থাকে। তার কারণ সুহাসিনী দূর থেকে দেখেছে বড় ঠাকুরজিকে মুখপুরী কি যেন দিল। বড় ঠাকুরজি সেটা মাথায় ঠেকিয়ে খেয়ে নিল। নিশ্চয়ই এমন কোনো বিশেষ জিনিস সেটা, সেই জন্যই তো শুধু বড় ঠাকুরজিকেই দিল, কই আর কাউকে তো দিল না। তাই বড় ঠাকুরজি চলে যেতেই মুখপুরীর ঘরের কাছে গিয়ে এত হাঁক ডাক করে সুহাসিনী। কি হয়েছে, ডাকছো কেন? তুই বড় ঠাকুরজিকে কি দিলি? তেমন কিছু না, যা দিয়েছিস আমাকেও দে। তুমি খাবে? হ্যাঁ দে। সুহাসিনী ভাবছে না জানি কি জিনিস খেয়েছে ওই বড় ঠাকুরজি, কি এমন অমৃত খেলো যেটা একেবারে মুখপুরীর ঘরে যেতে হলো। এই নাও। এটা কি? কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ। এটাই দিয়েছিস তো? হ্যাঁ। মুখপুরী জানে ছোট বৌদি কোনো প্রার্থনা ছাড়াই প্রসাদটা মুখে দিয়ে দেবে, তাই ছোট বৌদি প্রসাদটা মাথায় ঠেকানোর সাথেই মুখপুরী মনে মনে প্রার্থনা করে ছোট বৌদির কোল যেন তাড়াতাড়ি ভরে ওঠে। মুখপুরী এটাও জানে ছোট বৌদি এত হম্বিতম্বি করে বটে, কিন্তু মাথায় তেমন একটা বুদ্ধি নেই, না হলে কেউ প্রসাদ কারোর দেখা দেখি এইভাবে খেতে আসে। মনোরমা দেবী শুনতে পেয়েছিলেন ছোট বউয়ের হাঁক ডাক, তাই ঘরের বাইরে এসে দেখেন ছোট বউ মুখপুরীর ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মুখপুরী কি যেন একটা ছোট্ট বৌমার হাতে দিল, আর ছোট বউ সেটা মাথায় ঠেকিয়ে মুখে দিল। মনোরমা দেবী ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই মুখপুরী, ছোট বউকে কি দিচ্ছিস? কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ মা। সে কি, বাবা বিশ্বনাথ মন্দিরের প্রসাদ? আমাকেও দে। হ্যাঁ মা, দিচ্ছি। মুখপুরী একটু বেশি করেই মায়ের হাতে প্রসাদটা দিল, যদি মা বাবাকে একটু দেয় সেই জন্যে। কোথায় পেলি এই প্রসাদ? মুখপুরী ভেবে দেখল সত্যি কথা বললে তাহলে বন্ধু দিদার বাড়ি যাতায়াত বন্ধই হয়ে যাবে, তাই একটু ঘুরিয়ে সত্যি কথা বলল। আমার বন্ধুর ঠাকুমা গিয়েছিলেন, তাই আমাকেও দিয়ে পাঠালেন। মনোরমা দেবী প্রসাদ কপালে ঠেকিয়ে মনে মনে প্রার্থনা করলেন, আমার সংসার আগের মতোই যেন সুখে শান্তিতে ভরে ওঠে ঠাকুর। যাই, আমি এখনই ওনাকে একটু গিয়ে দিয়ে আসি। মনোরমা দেবী চলে গেলেন বিশ্বম্ভর বাবুর কাছে প্রসাদটা দিতে। বিশ্বম্ভর বাবু প্রসাদ নিয়ে খাওয়ার আগে প্রার্থনা করলেন, জয়ার বিয়েটা ভালো মতো দেওয়ার আগে পথের কাঁটা মুখপুরীটা যেন সরে যায়। শুভা শ্বশুরবাড়িতে ফিরে আসে। সমস্ত গোছানো শেষ হয়েছে, আর মাত্র 2 দিন বাকি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই শুভার প্রচণ্ড গা গোলানো শুরু হলো। শেষে বমি না হওয়া পর্যন্ত কমলই না। বমির আওয়াজ শুনে শাশুড়ি অনিমা দেবী তাড়াতাড়ি এলেন। প্রেয়শ্রী শুনতে পেয়েছিল, কিন্তু বিছানা ছাড়ল না। অমল ঘণ্টাখানেক পরেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে, কিন্তু শুভার বমি হচ্ছে দেখে একটু চিন্তিত হলো। শুভাকে পরীক্ষা করে বুঝতে পারল শুভা মা হতে চলেছে। এই খবরটা পাওয়া মাত্রই অনিমা দেবী তো হইচই শুরু করে দিলেন। তখনই বাড়ির ঠাকুরকে মিষ্টি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করালেন। অনিমা দেবী সঙ্গে সঙ্গে শুভাকে পরিষ্কার বলে দিলেন অমলের সাথে যাওয়া হবে না। শুভা হতবাক হয়ে যায় এই কথা শুনে, জিজ্ঞাসা করে, তাহলে মা, ওর যে অসুবিধা হবে? হলে হবে, সে ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কি করে হবে মা? তোমাকে অত চিন্তা করতে হবে না। খোকাকে বলে দেব ওখান থেকেই কোনো রান্নার লোক রেখে দিতে, দুবেলা রান্না করে দিয়ে যাবে। তুমি শুধু বিশ্রামে থাকো। আমার ঘরে এতদিন পর একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাবে। আমি তোমাকে ছাড়ছি না। ও বাপের বাড়িটারিও যাওয়া হবে না।
সব দেখাশোনা আমি নিজেই করব। মা, এই কথা বলে শুভা জড়িয়ে ধরে অনিমা দেবীকে। অনিমা দেবী মাথায় হাত বুলিয়ে দেন। মানুষের আশা পূরণ হলে যে কত খুশি পাওয়া যায় শুভা বুঝতে পারছে। শুভা মনে মনে ভাবে, এতদিন তো এই সুখবর পায়নি, তবে কি মুখপুরীর দেওয়া প্রসাদে এটা সম্ভব হলো? শ্বশুরবাড়িতে শুভার যত্ন বেড়ে গেল। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে শুভা অনিমা দেবীর হাতে চলে আসে। কি খাওয়ালে বাচ্চা দুধের মতো সাদা হবে, কি খাওয়ালে স্বাস্থ্য ভালো থাকবে, কি খেলে বাচ্চার মুখ থেকে লালা পড়বে না, সব কিছু খেয়াল রাখছেন। এমনকি শুভা কিছু খেতে চাইলে কম তেল মশলা দিয়ে সেটা রান্না করে দেওয়া হচ্ছে। ফল খাওয়ার শেষ নেই, আনারস খাওয়া একদম বাদ। শাশুড়ির যত্নে শুভার শরীর ফুটে উঠেছে। কে বলবে এই সেই পাতলা চেহারার শুভা? শুভা এখন একদম গোল হয়ে গেছে, গালগুলো টকটকে লাল, গা দিয়ে যেন আলো ছিটকে যায়। সেই সঙ্গে পেটে তেল দেওয়া তো আছেই। পেটে সর্ষের তেল দিলে বাচ্চা যতই বড় হোক না কেন দাগ পড়বে না। কাপড় চোপড়ে লেগে গেলেও শাশুড়ি কোনো কথা শুনবেন না। শুভার মনে হয় এত যত্ন হয়তো তার মা মনোরমা দেবীও করতে পারতেন না। অনিমা দেবী এখন মেয়ের কথায় তাল দেন না, বরং বিরক্ত হন। প্রেয়শ্রী যদি শুভার নামে কিছু বলে অনিমা দেবী ভীষণ রেগে যান, কারণ উনি নিজেই দেখেছেন ওনার বৌমা কেমন। প্রেয়শ্রীর রাগ হয় অনিমা দেবী শুভাকে অত যত্ন করছেন দেখে, হিংসেও হয় মনের মধ্যে। মনে হয় যেন মা প্রেয়শ্রীর ভাগটা শুভাকে দিয়ে দিচ্ছেন। বড্ড একা লাগে তখন। এই হিংসের জন্য প্রেয়শ্রী কিছু ক্ষতি করে বসবে না তো? গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।